নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি আমার সব সুন্দরী বান্ধবীদেরকে নিয়ে এই ভিডিওতে জড়ো হয়েছি। আমার বান্ধবীদের কোনো বয়সের সীমার ভেতরে নেই, নানা বয়সের এই সুন্দরীরা। এদের সকলকে সঙ্গে নিয়ে আজকে এই অনুষ্ঠান আমি আয়োজন করেছি। সবথেকে আগে জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শত শত প্রণাম। এই সামনের চিত্রটি যেটা দেখছেন সেখানে স্বয়ং কবিগুরু আমার মাথার পরেই আছেন, আর ওনার চরণতলে আমি আমার প্রণাম নিবেদন করছি। সব বান্ধবীদের পরিচয় দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করি। সবচেয়ে আগে আসি বনানীর পরিবেশিত কবিকে প্রণাম জানাবার নতুন শৈলী। আজ বনানী লহ প্রণাম করে সকাল সকাল কবিকে ফুলের মালা মিষ্টি পরিবেশন করেছে। তবে বনানী এটা একলা দিয়েছে তা নয়, এটা আমাদের সবার তরফ থেকে বনানী নিজে দিয়েছে। সকাল থেকেই গ্রুপে সব সুন্দরীরা নানান জিনিস পরিবেশন করেছে। দেবযানী কবিতা বলেছে, বনানী গান করেছে, সঙ্গীতা ছবি পাঠিয়েছে, মীনাক্ষী ছবি পাঠিয়েছে, রাখি ছবি, মিতা সবাইকে বাহাবা জানিয়েছে, আর নিপাও সবাইকে হাততালি দিয়ে মনে জোর দিয়েছে। আমি কিছুই করতে পারিনি, সকালে নানান কাজে ব্যস্ত ছিলাম, স্কুলের ক্লাস নিচ্ছিলাম। তাই ভাবলাম সবাই যখন নিজের প্রতিভা এখানে দেখিয়েছে, আমার তো কিছুই নেই। তবে হ্যাঁ, সুন্দরীদের সঙ্গে থাকতে থাকতে আমিও অনেক কিছুই শিখেছি। তাই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। বনানী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো। তুমি আমাদের সকলের হয়ে এই সুন্দরীদের সঙ্গে নিয়ে তুমি যে কবিকে স্মরণ করে আজ কবির উদ্দেশ্যে তুমি যে এই প্রসাদ আর এই ফুলের মালা কবিকে তুমি চড়িয়েছ, সেটা দেখার মতো। সত্যি দেখে আমাদের সকলের খুবই ভালো লাগছে। বনানীর প্রত্যেকটা কাজ খুবই সুন্দর, এত সুন্দর করে বনানী এখানে গুছিয়েছে, মানে নিখুঁত একটা হাতের আর্ট সেটা আছে। মনে হয় বনানীর সঙ্গে সঙ্গে ওর মেয়ে প্রমাও এখানে হাত লাগিয়েছে। নিয়ে যাই কবি আশ্রমে। এই ভিডিওটি দিয়েছে সঙ্গীতা। এখানে কবি নানান বাড়ি ঘর, এখানে প্রবেশদ্বার সবই আছে। কবিগুরু এই শান্তিনিকেতনে নিজের আস্থানা পেতেছিলেন, আর এই শান্তিনিকেতনে কবি নিজের সমস্ত সদস্যকে নিয়ে থাকতেন এবং সবাই খুব এখানে আনন্দ করতেন। এবার আসি আমাদের এই সুন্দরীদের যে গ্রুপ আছে, তার প্রথম সুন্দরী দেবযানী। কি সুন্দর না লাগছে। সবসময় তো আমরা যখনই প্রণাম জানাই বা যখনই কাউকে সম্মান দিই শাড়ি পরেই দিই, কিন্তু আজকে আমাদের এই সুন্দরীরা নানান পরিধানে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেবযানী আর সকালে একটা কবিতা জানিয়েছিল, কিন্তু কবিতাটা ভয়েস মেলে পাঠিয়েছে, যেই কবিতাটা আমি অনেক চেষ্টা করেও এখানে দিতে পারলাম না। দেবযানীর সঙ্গে আমার বন্ধুত্ব খুব বেশি দিনের নয়, পাশাপাশি থাকতে একই সঙ্গে থাকি, কিন্তু প্রায় 2000 সালে আমি আসার পর কোনো দিন আমি দেবযানীর সন্ধান পাইনি। এই হঠাৎ 5 বছরের মাথায় দেবযানীর সঙ্গে আমার আলাপ হয়েছে, আর এই আলাপের পর আমার যেন মনে হয় আমি ওকে চোখে হারাই। ভীষণ মিষ্টি স্বভাবের দেবযানী, শুধু মিষ্টি স্বভাব না, খুব ভালো মনের মানুষ। সারাটা দিন স্কুলে নানান লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সবাই তো আর দেবযানীর মতো মনের মানুষ নয়। ওর মতো এই সাধারণ যে একটা মনের একটা ব্যবহার আছে, মনের দৃষ্টিকোণ আছে, সেটা আমাকে খুবই আকর্ষিত করে। আমি সেই জন্যে দেবযানীকে
খুব ভালোবাসি, আর নিঃসন্দেহ ও আমাকে ভালোবাসে। আসি এবার আর এক সুন্দরী, চিপচিপে ফর্সা সুন্দরী। এর নাম হলো বনানী। বনানীর সঙ্গেও আমার প্রায় এই 5 বছর ধরে বন্ধুত্ব হয়েছে, সবই মেডিকেয়ারের দৌলতে। বনানী যে এত ভালোবাসে আমাকে তা আমি বলে বোঝাতে পারবো না। অনেক সময় আমি ওকে ফোন করতে পারি না, কিন্তু ও আমাকে ঠিক ফোন করে খোঁজ নেয়, দীপিকাদি কেমন আছো। মাঝে মাঝে ছাদে ঘুরতে যায় আর তখন একটা ফোন তুলে আমাকে হুঙ্কার দেয়। সত্যি আমি খুব নিজেকে লাকি মনে করি যে আমি এই সুন্দরীগুলোকে পেয়েছিলাম। বনানী ভীষণ ভীষণ ভালো গান গায়। বনানী এত ভালো গান গায়, সেই গানগুলো শুনে শুনে আমরা এই গ্রুপের সবাই ভীষণ মাঝে মাঝে আনন্দ ফিল করি। বনানীর প্রত্যেকটা গানে অনেক দরদ আছে। কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। শুধু গান নয়, বনানী ঘরের কাজ বলো, রান্নাবান্না বলো, নিজের স্বামীর যত্ন, নিজের মেয়ের যত্ন, বাড়ি ঘর, মানে একা হাতেই 100, কোনো তুলনা নেই। গেছিলাম একবার নিকো পার্কে ঘুরতে, সেখানে বনানী আবার আমাদের সকলের জন্য নানান ধরনের খাবার নিয়ে এসেছে। আমি বনানী দত্ত বলছি। আসি এবার বনানীর কবিগুরুর একটা জন্মদিন গান নিয়ে। উপলক্ষে এই গানটা সকালে বনানী আমাদের এখানে গিয়েছে। গানগুলি গানটি মোর বনানী স্বয়ং শৈবালের গিয়েছে। দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায় পথ যে হারায়, উদ্দাম চঞ্চল আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা কেনই আসে যাইবা চলে, অকারণের হাওয়ায় দোলে, কেনই আসে যাইবা চলে, অকারণের হাওয়ায় দোলে, চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই। উদাসরা উদাস করে গৃহহারা পথের স্বরে, উদাসরা উদাস করে গৃহহারা পথের স্বরে, ভুলে যাওয়ার স্রোতের পরে করে টলমল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। অপূর্ব হয়েছে বনানী, ভীষণ সুন্দর গানটা গেয়েছো। আজকের দিনে এই গানটা না হলে ভালো লাগতো না। এবার আসি আর এক সুন্দরী, সঙ্গীতা। সঙ্গীতার তো গুণের কথা বললে আর শেষ করতে পারবো না। বাপরে, ভীষণ মিষ্টি স্বভাবের মেয়ে সঙ্গীতা। এত ধৈর্য, এত সুন্দর ব্যবহার সঙ্গীতা, সে এক কথায় বলা যাবে না। বাবা একবার ওর বাড়িতে আমাদের নিয়ে গেছিল, মনে হয় স্বপ্নের মতো বাড়ি। সঙ্গীতার রুচি যে কী উন্নত মানে সে কথায় বোঝানো যাবে না। ঘরের প্রতিটি জিনিস অত্যন্ত সুন্দর, মানে ওর বাড়িতে গিয়ে না ফেরার কথা আর নিজের বাড়ি ফিরতে একদম ইচ্ছে করে না, মনে হয় সঙ্গীতার বাড়িতেই থেকে যায়। সঙ্গীতা নিজের ঘরটাকে এত সুন্দর করে গুছিয়েছে, আর মনে হয় সঙ্গে কর্তাকেও সবসময় নিয়েছে। সঙ্গীতা
সব কাজ পারে। ঘুরতে ভীষণ ভালোবাসে সঙ্গীতা। প্রত্যেক মাসে না হলেও সঙ্গীতা 2টো করে ট্রিপ, একটা ছোট একটা বড়, করবেই। আর শুধু ও কেন, ওর লাইফ পার্টনারও ওর সাথে ঘুরতে ভালোবাসে। একা কি ঘোরা যায়? সত্যি সঙ্গীতার এই যে ভ্রমণের প্রতি যে মন, সেটা কিন্তু দেখার মতো। এটাতে কি হয় না, কি প্রকৃতিকে ও খুব কাছের থেকে দেখে নিয়েছে। আর আমি তো নিজেও ঘুরতে ভালোবাসি, আমি নিজেও জানি যে অনেক সময় সঙ্গীতাও যেখানে যায় সেখানে আমিও গিয়ে পৌঁছই। সঙ্গীতা, ক্যারি অন। সত্যি তুমি ঘোরো, আনন্দ করো জীবনের প্রত্যেকটা মুহূর্ত। আজ এই রবীন্দ্র জয়ন্তীতে সঙ্গীতাও কিন্তু পেছনে নেই। সকালবেলায় অনেক ফুল দিয়ে কবিগুরুকে সঙ্গীতা প্রণাম জানিয়েছে। আমি কিন্তু সব বান্ধবীদেরকেই বলছি, প্রত্যেকে তোমরা নিজের নিজের বাড়িতে সুন্দর করে কবিগুরুকে সম্মান জানিয়েছ, শ্রদ্ধা জানিয়েছ, প্রণাম নিবেদন করেছ, কিন্তু তোমরা প্রত্যেকে আমাদেরকেও সঙ্গে নিও। হয়তো আমি দিতে পারিনি, বা আমাদের মধ্যে কেউ হয়তো সকালে এই আয়োজনটা করতে পারেনি, তাই বলে তো এই নয় যে তোমরা আমাদের ছেড়ে দেবে। সঙ্গীতা হোক, বনানী হোক, আরও যারা সুন্দরীরা আছো, সকলের কাছে আমার একটাই প্রার্থনা, আমরা যেন কেউ নিজের নিজের কথাটা মনে না রাখি। সকলের হয়ে প্রণাম, সকলের হয়ে শ্রদ্ধা জানাই। সঙ্গীতার কথা আমি আগেও বলেছিলাম যে সঙ্গীতার রুচির কোনো তুলনা নেই। প্রত্যেকটা জিনিসকে সঙ্গীতা ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলে। আর সঙ্গীতা ভীষণ ভীষণ শান্ত। ওর সঙ্গে আমি যতদিন হলো মিশেছি, আমি এইটাই দেখেছি, কখনো ও একটু কোনো ব্যাপারে রাগ করে না। অদ্ভুত ওর নেচার। যাক সঙ্গীতা, খুব ভালো থেকো, জীবনে অনেক আনন্দ দাও আর নাও। এবার আসি আমাদের গ্রুপে সবথেকে ছোট বলবো না, ছোট, আমাদের চাইতে অনেক ছোট, মীনাক্ষী। ওকে আমরা সকলে আদর করে ডাকি মীনাক্ষী বলে। ও না, মিনু বলে ডাকি। মীনাক্ষী তো ওর বড় নাম। এই মিনু কোনো জিনিসে কম যায় না। মীনাক্ষী কিন্তু ভীষণ অ্যালার্ট, সাজতে গুজতে ভীষণ ভালোবাসে। নতুন জগতের মেয়ে মীনাক্ষী, সব কাজে এক্সপার্ট। আর মীনাক্ষী, তুমি তো ভীষণ লাকি। এই আমরা যতক্ষণ বন্ধুরা সব এলাম, আমাদের সবারই হয় কারো ছেলে আছে বা নয় কারো মেয়ে আছে, কিন্তু তুমি একজন এমন মহিলা, তোমার একটি ছেলেও আছে আর একটি মেয়েও আছে। তুমি দুজনেরই আনন্দ পাও। কখনো কখনো তুমি এসে বলো আমার ছেলেটা খুব দুষ্টুমি করে, আবার কখনো কখনো বলো বলো মেয়ে আমার নাচ শিখছে, গান শিখছে। কতই না আনন্দ হয় মীনাক্ষী। মীনাক্ষী আমি বলছি, কিন্তু না না, ওকে সবাই তো মিনু বলে ডাকে। ও ঘুরতে ভালোবাসে আর ভীষণ ভালো রান্না করে। ওর হাতের প্রতিটি রান্না আমরা খেয়েছি। কতবার আমাদের একসঙ্গে গেট টুগেদার হয়েছে, ও যেগুলোই নিয়ে এসছে অপূর্ব স্বাদের। আজকে মীনাক্ষীও কিছু কম যায়নি, কবিগুরুকে নিজের প্রণাম নিবেদন করেছে। মীনাক্ষী সবসময় হোয়াটসঅ্যাপে ভালো ভালো জিনিসগুলোই দিতে থাকে। আর সঙ্গীতার মতো মীনাক্ষীরও রুচি খুব সুন্দর। আসলে এতগুলো যে সুন্দরী বান্ধবীদের আমি রেখেছি শুধু শেখার জন্যে, শেখার কোনো শেষ নেই। আমাদের এবার কিছু আনন্দের মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে ধরি। এই আমরা হঠাৎ হঠাৎ প্রোগ্রাম বানাই। মাঝখানে আমাদের কি মনে হলো, আমি বললাম চলো আমরা ইকো পার্কে ঘুরে আসি। আমি জানি আমরা তো সবাই নিজের নিজের বাড়িঘর সামলাই, সবার হয়তো আমার সময়ও হয় না, প্রচণ্ড কাজের চাপ, বা সকলেই নানান গয়না সঙ্গে নিয়ে থাকি। কারো আছে প্রেশার, কারো আছে সুগার, কারো কর্তার এই সময় খেতে হবে। হয়তো মনে ইচ্ছে থাকলেও সবাই সব সময় সব জায়গায় যেতে পারে না। ঠিক আছে, যতজনই হয়েছে
ততজনই যাই। তো আমরা 5 জনে মিলে, এখানে 5 জনকে পঞ্চপাণ্ডব বলা যাবে না, কারণ অর্জুন ভীষণ রোগা। আর কাকেই বা যুধিষ্ঠির আর ভীম বলবো, সেটা তো বলা যাচ্ছে না। তবে আমরা এই পঞ্চপাণ্ডব বা 5 জন মিলে গেছিলাম ইকো পার্কে। কিছু কারণের জন্যে নিপা বা মিতা যেতে পারেনি, হয়তো শরীর ঠিক ছিল না। তবে আমরা যেন সেদিনকে চুটিয়ে আনন্দ করেছি। একদম আমাদের সেই শৈশব দিনে আমরা ফিরে গেছিলাম। বারবার করে ছবি তোলা, জায়গায় জায়গায় কিছু কফি খাওয়া, কোনো ঝালমুড়ি খাওয়া, সে তো নানান জিনিস আমরা খেয়ে আমরা আনন্দ পেয়েছি। আবার সেই মুহূর্তে বনানী আবার আমাদের জন্যে খুব টেস্টি কিন্তু আলুর চপ বানিয়ে নিয়ে গেছিলো। আগেই বলেছি, বনানী কিন্তু খুব দূরদৃষ্টি আছে, কার কোথায় কী লাগবে ও খুব জানে। আর সঙ্গীতার তো কথাই নেই, সবসময় খালি ফুলের মাঝখানে সুন্দর সুন্দর ছবি তুলতে ব্যস্ত। আর মীনাক্ষী আবার না, কোন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তুলতে হবে সেটা খুব ভালো করে জানে। আর দেবযানী, ওর তো কথাই নেই। দেবযানী যেখানে পাচ্ছে ছবি তুলছে, আর আমি তো সবাইকে খুব মনোসংযোগ করে ধ্যান দিয়ে দেখছি কে কী করছে, কারণ ওদেরকে সামলাবার দায়িত্বটা তো আমার ছিল, কেউ কোথাও পালিয়ে না যায়। যা খুব আনন্দ করেছি। এটা হলো আর এক সুন্দরী, নিপা সুন্দরী। নিপা সেদিনকে আমাদের সঙ্গে ইকো পার্কে যেতে পারেনি, তবে ওর খুব যাওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, হয়তো রবিবারের দিন দুপুরবেলায় স্বামীকে ছেলেকে ভালো মন্দ খাওয়াবে, সেই জন্যে নিপার হয়তো হয়ে ওঠেনি। নিপার কথা বলি, নিপা কিন্তু ভীষণ হাসি খুশি। সকাল সকাল যখনই হোয়াটসঅ্যাপ খুলব, নিপার বেশ ভালো ভালো কিছু জোকস থাকে, যেগুলো দেখে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আমাদের জীবনে তো নানান সময় নানান ঘটনা এত মনকে স্ট্রেস দেয়, মন ভালো লাগে না। কিন্তু যখনই ফোন খুলি, তখন একটা ভালো গুড মর্নিং বা ভালো একটা সেই কিছু একটা কী বলবো জোকস দিয়ে নিপা আমাদের খুশি রাখে। এইটা হলো আমাদের আর এক সুন্দরী, মিতা। মিতাও সেদিনকে আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারেনি। তো সেদিন যায়নি তো কী হয়েছে, পরে আমরা গেছি। মিতাও ভীষণ স্পষ্টবাদী। 1-2 বার ওর সঙ্গে আমাদের দেখা হয়েছে বা আমরা দেখা সাক্ষাৎ করেছি, তাতে জেনেছি মিতাও কিন্তু খুব সুন্দর কথাবার্তা বলে। কথা এত গুছিয়ে বলে না, আমি না হাঁ করে মিতার গল্প শুনি। একদম খুঁটিয়ে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ঘটনাকে মিতা বলে। মিতা, তুই গ্রেট হো। তুমি যদি আমাদের সঙ্গে আরও একটু টাইম দিতে না মিতা, আমরা আরও আনন্দ পেতাম। একটু এসো, সুন্দরীদেরকে সঙ্গ দাও। আসলে কাজের চাপ তো সবারই থাকে, তবু কিছুটা সময় আমরা যদি একে অন্যকে দিতে পারি, তাহলে আমাদের আনন্দটা না আরও বেড়ে যায়। জানো তো, আমরা সবাই সংসারী, সারাদিন সংসারের মধ্যেই নিজেকে বেঁধে রেখি। কিন্তু আমার যা মনে হয়, যদি আমরা কিছুটা সময় সবাই একে অন্যকে ফোন করে ডাকি বা কথা বলি, তাতে আমাদের কিছু মানে কম হবে না, কিন্তু কী হবে জানো তো, মনটা ভালো লাগবে। আর একটা কথা বলি, কেউ কিছু মনে করো না বা রাগ করো না আমার ওপরে। আমি যেটুকু পেরেছি সবাইকে এক সূত্রতে বেঁধে রেখেছি। এই ছবিটি দেখছো, এতে দেবযানী, নিপা আর মিতা চুপি চুপি না কোথাও যাওয়ার প্ল্যান বানিয়েছে, আমাদেরকে নিয়ে যায়নি। মনে হয় সিনেমা কি মেলা, কোথাও না কোথাও একটা যাচ্ছে। আর দেবযানী হলো নাটের গুরু, আর এই দুটো দুষ্টুকে পেয়ে এদের যে আজকে কী মতলব না, সেটা তো বুঝতে পারা যাচ্ছে না। যাকে খুব সুন্দর দেখাচ্ছে, যেমন নীলপরি তেমনি পিঙ্ক, আর মাঝখানে হলুদ। অসাধারণ লাগছে তোমাদের। খালি একটু বলে যাবে যাওয়ার আগে কোথায় যাচ্ছ, কোন ব্যাংকে লুটতে যাচ্ছ না কোনো সিনেমা হলে যাচ্ছ সেটা তো জানি না। তবে আমি যা গেস করছি, মনে হয় এরা
মেলা দেখতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা কিছু মনে করবে না, এটা বলার সময় একটা ফ্লোতে এসে বলছি। কারো মনে যদি কোনো রকম কষ্ট লাগে তা কিন্তু আমার ভালো লাগবে না। জীবনটা হলো আনন্দের, সব সময় আনন্দ করবে। সব সময় জীবনে কে কী বলল, কে কী না বলল, এটাতে কিচ্ছু যায় আসে না। জানো তো, আমাদের ইগোটাই হলো সবচেয়ে খারাপ। মাঝে মাঝে আমরা ভাবি ও আমাকে ইগনোর করছে, ও আমাকে সেইভাবে কথা বলছে না। তা কিন্তু নয়। যেটুকু আছে সেইটুকু দিয়েই আনন্দ করতে হবে। আমি কি পেলাম কি না পেলাম সেটার জন্যে কখনো মন মরা হয়ে থাকবে না। আজ হয়তো আমরা তোমাদের সঙ্গে যেতে পারিনি, তাই বলে তোমরা যে মনের দিক থেকে দুঃখ পাবে তা নয়। আগেও বলছি, যখন যেরকম হবে সেই রকমই করবে। তবে দেবযানী, তুমি যখন যাচ্ছ তো তোমার ব্যাগে হয়তো আমাদের জন্য কিছু একটা জিনিস আছে মনে হচ্ছে। হ্যাঁ, কারণ কি তোমার আর নিপার ব্যাগটা যা দেখছি খুব ভারী দেখছি, কিন্তু কি জানি এর মধ্যে কি আছে। আসছি সেই আবার ইকো পার্কের একটা ছবি নিয়ে। এই ছবিটাতে মানে আমাদের যা দেখাচ্ছে সে মানে মনে হচ্ছে মানে একটা ওই আমরা ছোটোবেলায় পড়েছিলাম একটা কবিতা যে হাম পাঞ্ছি উন্মুক্ত গগন কি, মানে এই ধরাতলে এই পৃথিবীতে আমরা 5টা পাখির মতো, যাদের কোনো চিন্তা ভাবনা নেই, মনে কোনো দুঃখ নেই, মনে কোনো কষ্ট নেই। তাদের একমাত্র ইচ্ছে তারা এই পৃথিবীটাতে উড়ে গিয়ে সমস্ত আনন্দকে জয় করে নেয়। ঠিক এই ছবিটা দেখে ওই রকমই লাগছে। মনে আছে আমরা যখন ইকো পার্কে গেছিলাম তখন প্রথম প্রথম আমাদের মধ্যে বলতো, আপনি কখন যাব, আমার চা বানাতে হবে বিকেলবেলায়, তা আমার ছেলে এসে যাবে বা আমার মেয়ে এসে যাবে, নানান রকম চিন্তা তো হয়। কিন্তু যখন আমরা ঘুরে এসেছি তখন আমাদের কত ভালো লেগেছে। আজ দেখো যে এই দিনগুলো যে আমরা কাটাচ্ছি করোনাতে বাড়ির মধ্যে বন্ধ হয়ে, একে অন্যের সঙ্গে দেখাটাও করতে পারছি না। এই সামান্যটুকু গল্প করব, সেটা দিয়েই মন ভোলাতে হবে। কত ভালো হয়েছে যে সেই দিনগুলো আমরা ঘুরে নিয়েছি। আমরা সেই দিনে হাতে একটা আইসক্রিম কিনে বাচ্চাদের মতো ওখানে খেতে খেতে গেছি। যেখানেই সুযোগ পেয়েছি সেলফি তুলে আর মুখটাকে কখনো এই পাশে বেঁকিয়ে কখনো ওই পাশে বেঁকিয়ে আমরা কতই না আনন্দ করেছি। সত্যি এই দিনগুলো তো ভোলা যায় না। কথাই বলে পুরনো সেই দিনের কথা, সেগুলো তো কখনো ভোলা যায় না। আমরা যেখানেই থাকি না কেন এই আনন্দটাকে সবসময় মনে রাখবো। সবাই একসঙ্গে থাকার চেষ্টা করব। হ্যাঁ, সুযোগ হয়তো হবে না, কিন্তু মন দিয়ে হবে। হ্যাঁ, এটা তো হলো বিধাননগর মেলা। সেদিনকেই দেবযানী বলল, দীপিকা চলো। আমার মন তো সব সময় ঘুরতে থাকে, যেখানে পারি সেখানেই আমি চলে যাই। দেবযানী বলল কি, আমাদের বনানী বলল কি, সঙ্গীতা বলল কি, মিনু বলল কি, নিপা বলল, আমি তো ভাই বিন্দাস, একবার ডাকলেই হলো। আমি নিজেও একবার বিধাননগর মেলা ঘুরে এসেছিলাম। তারপর যখন দেবযানী আর নিপা যাবো যাবো করছে, আমার মনে যেন হচ্ছিল এরা কি এক্সট্রা কিনবে। আমি তখন দেবযানীকে বললাম, দেবযানী আমাকেও নিয়ে চলো, আমিও যাব। বাবা, বিধাননগর মেলাটা তো একটা ঘোরার জায়গা বটে, আর একটা কেনাকাটার জায়গাও বটে। মিস্টারের সঙ্গে আমাদের যদি যাই, তাহলে আমাদের মিস্টাররা তো আমাদেরকে কেউ সঙ্গ দেবে না, কারণ আমাদের কানের দুল আর গলার হার ওই দোকানগুলো দেখলে তো আমরা এক পাও আগে বেরোই না। কী আনন্দ যে পেয়েছি তিনজনে গিয়ে, কখনো ফুল কিনছি আর কখনো কানের দুল, তো কখনো সেই চলে গেলাম মুড়ি মুড়কির দোকানে, কখনো আবার ফিশ রোল, কফি। মনে আছে দেবযানী আর নিপা কি মজা করেছি। আর ফেরার সঙ্গে নিপার ছেলে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসছে, কী যে এনজয় করেছি। দেবযানীর সঙ্গে শুধু মেলা কেন,
কথা নেই বার্তা নেই, একদিন আমার স্টুডেন্টরা বলল যে ম্যাডাম গুরুদুয়ারাতে যাবেন, আজকে ওখানে ভান্ডারা হবে। ভান্ডারা মানে খাওয়ানো হবে, গুরু নানক জয়ন্তী ছিল। দেবযানীকে যেই বললাম দেবযানী যাবে, ওরে বাবা, যেন মনে হয় স্প্রিং লাগা আছে পায়। সঙ্গে সঙ্গে দীপিকা যাব, ব্যাস চললাম দুজনে। আর কি মজা যে করেছি, তোমাদেরকে বলি ঘটনাটা, যে ওই গুরুদ্বারে গিয়েছিলাম, প্রচণ্ড লাইন লেগেছিল। তো মাঝখানে আমার মনে হচ্ছিল আমি ওই লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আমি বেরিয়ে আসছি, হঠাৎ করে মনে হলো পেছন থেকে আমাকে কেউ ধাক্কা দিয়ে আগের দিকে ঠেলে দিল। আর সত্যি ওই ধাক্কাটাকে আমি আর দেবযানী অনেকটা আগে, ঠিক একেবারে মুখের কাছে পৌঁছে গেলাম, যেই দরজা দিয়ে ভান্ডারাতে ঢুকে। আর অনেক স্টুডেন্টস সেখানে দাঁড়িয়েছিল, তারা যে আমাদের কত সম্মান দিয়ে, কত রেসপেক্ট দিয়ে আমাদেরকে ভেতরে পৌঁছে দিল, ভোলার মতো নয়। আর এই ভান্ডারার ওই রুমে ঢুকে কি সুস্বাদু সব খাবার খেয়েছিলাম। কি নেই, পোলাও বলো, তোমার ওই রুটি যেটা আর কি পাঞ্জাবিদের হয়, ওটার ওদের ক্ষীর, অসাধারণ খাবার দাবার। পুরো সন্ধে আমি আর দেবযানী কি আনন্দ করেই ওখানে কাটিয়েছি। আমি আগেও বলেছি, ভাই আমাকে কিন্তু যে ভালোবেসে ডাকবে, আমি কিন্তু তার সঙ্গেই দৌড়বো, চলে যাব। আমার সব জায়গায় ঘুরতে ভালো লাগে। ঠিক এক সন্ধেবেলায় বনানী বলল, দীপিকা দি যাবে নাকি বেলুড় মঠে? আরে বাপ রে, এত ভালো প্রপোজাল! বহুদিন ধরে মনে একটা ইচ্ছে ছিল বেলুড় মঠে যাব। কে নিয়ে যাবে আমাকে? আমার জন্য ঠাকুর আর ওই সব মন্দির মসজিদ যাবে না। বনানীর এই প্রপোজালকে না কেড়ে নিয়েছিলাম। তারপর যখন বনানী বলল, দীপিকাদি গাড়ি নিয়ে যাব, ঠিক তারপর চললাম বনানীর সঙ্গে। সঙ্গে আমার ঘোষবাবুও গেলেন, বলল ঠিক আছে যাব। সত্যি ওই সন্ধেবেলায় প্রসুন্দা, বনানী, আমি আর মিস্টার ঘোষ, আমরা ওই বেলুড় মঠে গিয়েছিলাম। কি অপূর্ব যে লেগেছে সন্ধেবেলাটা! অনেক লোকজন ছিল, কিন্তু জানো তো কোথাও সে ভিড় আর সাফোকেশন কিন্তু আমরা ফিল করিনি। বিশাল বিশাল পর্দায় প্রত্যেকটা কোণায় বেলুড় মঠের সমস্ত অনুষ্ঠানগুলো আমরা দেখতে পেরেছি। আর বনানী তো এগুলো ভালোবাসে, গান বাজনা, আমিও ভালোবাসি। জায়গায় জায়গায় এই নাচ গান অনুষ্ঠান দেখেছি। আর সন্ধেবেলায় গঙ্গার পাশে দাঁড়ানো, কার না ভালো লাগে। ছবিটা তো দেখতেই পারছো, আমি আর বনানী এই নাচ গানের ফাঁকে ফাঁকে ছবি তোলার কথা কিন্তু ভুলিনি। যখনই সুযোগ পেয়েছি ব্যাস দাঁড়িয়ে পড়েছি। এটা হলো সঙ্গীতার আমাদের নিয়ে গেছিল বারুইপুর বিপত্তারিণী মায়ের মন্দিরে। ওটাও আমার বহুদিনের ইচ্ছে। আমি, দেবযানী, বনানী আমরা প্রায় কথা বলতাম, এই যাবে নাকি বিপত্তারিণী মন্দিরে, কিন্তু কোনো দিন যাইনি। ঠাকুর না মানে মিলিয়ে দেয় সবাইকে। হঠাৎ একদিন সঙ্গীতা বলল যে আমি অনেকবার বিপত্তারিণী মন্দির গেছি, তোমরা যাবে? ব্যাস রাজি হয়ে গেলাম। এক রবিবার সকাল সকাল আমরা চারজনেই চলে গেলাম। মীনাক্ষী হয়তো মেয়ের পরীক্ষা ছিল বলে যেতে পারিনি, কিন্তু আমরা কথায় বলে না, যেখানে হয়তো মিল পেয়ে গেলাম চলে গেলাম। ওখানে গিয়ে আমরা খুব নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো দিলাম। আর সঙ্গীতা কী করেছিল জানো? বাড়ির থেকে গঙ্গা জল, ফুল সব কিছু নিয়ে গেছিলো। আসলে ও তো আগে গেছেও। বিপত্তারিণী মায়ের মন্দিরে গিয়ে ওখানকার নিয়ম আমরা খুব একটা জানতাম না। সঙ্গীতা আগে আমাদের বলেও ছিল যে এখানে প্রসাদ পাওয়া যাবে না, প্রসাদটা মন্দিরের ভেতরে গেটের কাছে গিয়ে পাওয়া যাবে। আমরা সঙ্গীতার কথা মতোই করেছিলাম। মন্দিরে গিয়ে প্রসাদ আর ফুল যখন কিনলাম, তখন জানলাম মায়ের মন্দিরে একটা পদ্ম ফুল লাগে। সবাই আমরা একটা একটা পদ্ম ফুল নিয়ে
মায়ের মন্দিরটা উপরে উপরে গেলাম, অদ্ভুত ব্যবস্থা। সবাই আমরা আমাদের ফুলগুলো ওখানে ঠাকুরমশাইকে দিলাম। পরে দেখলাম উনিই মালাগুলো চড়িয়ে দিলেন। আমরা মাটিতে বসলাম, বসে ওনাদের দেখে দেখে পুজো করলাম, সব কিছু সুন্দরভাবে করে দিলাম। আমি আগেও বলেছি, এই ছোট্ট মেয়েটি কিন্তু আমাদের এই সুন্দরীদের গ্রুপে আছে। ও আমাদের থেকে অনেক ছোট। মিনু, কি মিষ্টি লাগছে মিনুকে দেখতে এখানে। মিনু কিন্তু খুব ভালো। ওর সঙ্গ পেয়ে না আমরা সবাই খুব আনন্দে আছি। কারণ আমাদের এই পড়ন্ত বয়সে যেখানে আমরা সবাই একে অন্যের সাথে নতুনভাবে বন্ধুত্বে জড়িয়ে আছি, আমাদের একজন তো চাই কম বয়সে আমাদের এই গাড়িটাকে টেনে নিয়ে আগে বাড়বে। মিনু আমাদের সেই কাজটাই করে। এই মেডিকেয়ারে আমরা সকলেই একে অন্যকে জানি, একসাথে জড়ো হই, আর নতুন ভাবনা চিন্তা দিয়ে মিনু আমাদেরকে প্রতিদিন এসে নিজের ভাবনাগুলোকেও শেয়ার করে। এটাও বলি একটা ঘটনা, সেই দীপাবলির দিন, কালী পুজোর দিন, আমি তো মায়ের উপোস করি কালী পুজো, বাড়িতেই ছিলাম। ঠিক সন্ধ্যে 7টার সময় দেবযানী বলল, দীপিকা চলো না যাই, আমার সেলাই দিদিমণির বাড়িতে কালী পুজো হয়। অদ্ভুতভাবেই ভাবলাম, বাপরে, আমি তো চাইছিলাম যে মায়ের পুজো করব, কোথাও বাড়িতে গিয়ে অঞ্জলি দেব। আমি প্রত্যেকবার কি হয় না, আমি ওই কালীবাড়ি আছে না রবীন্দ্রপল্লীতে, ওখানে গিয়ে পুজো দিই, ওখানেই অঞ্জলি দিই। কিন্তু না, মনটা খুব একটা ভরে না। আসলে আমার নিজের জন্ম কালী পুজোর দিনে। আমার বাপের বাড়ি বিহারে কালী পুজো হতো, খুব ধুমধাম করে করতাম। দেবযানীর এই কথাটা না আমি একদম লুফে নিলাম। আমি বললাম, দেবযানী খুব ভালো লেগেছে, আমি নিশ্চয়ই যাব তোমার সঙ্গে। আমি আর দেবযানী চললাম। প্রত্যেকটা ঘটনা এক একটা স্মৃতি হয়ে এখানে থাকে। ঠিক বাড়ির সামনে আমি আর দেবযানী যখন যাচ্ছি না, দাদা এই ছবিটা তুলে দিয়েছিল। এই সামনের বাড়িটা হলো দেবযানীর বাড়ি। কি কালারফুলভাবে সাজানো হয়েছে। আর ওই সেলাই দিদিমণির বাড়িতে গিয়ে আমি দেবযানী অঞ্জলি দিলাম। রাত্রে বেশ দিব্যি ভালো মতো খেয়ে দিয়ে এলাম। দেবযানী, তুমি যে আমাকে কত জায়গায় নিয়ে যাচ্ছ, আর আমিও তোমার পেছনে পেছনে যাচ্ছি। আমি তো আগেই বলেছি যে তোমরা না থাকলে আমি তো কিচ্ছু জানতে পারতাম না। তোমাদের কাছ থেকে সত্যি কত জিনিস শিখেছি। তোমরা যে আমাকে কত আনন্দ দিয়েছ, সে আমি বলে বোঝাতে পারবো না। সবাই তোমরা এই রকমই মিষ্টি স্বভাব নিয়েই থেকো, খুব ভালো থেকো। আমাদের আর কি আছে, আমরা যদি সবাই একে অন্যের ভালো করি, সবার ভালোটা চাই, নিঃসন্দেহেই ভালো হবে। এই জীবনে টাকা পয়সা, ইগো, এগুলো কোনো কাজে লাগে না গো, কোনো কাজে লাগে না। শুধু ভালো ব্যবহার, মানুষকে সাহায্য করা, একে অন্যের সঙ্গে সবসময় হাতে হাত মিলে চলা, এটাই আমাদের প্রধান কাজ। আশা করি তোমরা কেউ কিছু ভুল বুঝবে না আমার এই ভিডিওটাতে দেখে। যতটুকু কালেকশন করেছি এটাকে তোমাদের সামনে দেখাচ্ছি। এই ছবিটা হলো, আমরা গেছিলাম বিশাখাপট্টনম। তখন আমরা এই পাড়ায় অনেকেই গেছি, আমার আশেপাশে চিন্ময়বাবু আছে, দেবযানীরা আছে, আমার ছেলের বন্ধু অরুণিমারা আছে। বনানীরও যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও বনানীর ওই মেয়ের পরীক্ষা ছিল বলে ও যেতে পারলো না। কিন্তু আমি, দেবযানী, আরও অনেকে, কণিকা, সব গেছি। কি মজা করেছি বিশাখাপট্টনম জায়গাটাতে। এইটা হলো একটা স্টুডিও, ভীষণ সুন্দর। আর আমরা এখন কী হয়েছে বলো তো, সব বাঁধন ছাড়া মানে মানুষের মতো হয়েছি। আমাদের যা ইচ্ছে, যা ড্রেস পরার ইচ্ছে হচ্ছে, কখনো সানগ্লাস, কখনো টুপি, কখনো লং স্কার্ট, আমরা যা ইচ্ছে পাই তাই পরেছি। ছোটোবেলায় ভীষণ বাঁধনে ছিলাম, ঠিক আছে, স্কুলে আছে এই ড্রেস পরতে হবে,
ওখানে কলেজে এই ড্রেস পরতে হবে, কিন্তু এখন দেখছি যে দিনকাল পাল্টে গেছে। আর দিনকাল পাল্টে যাওয়াতে আমাদের মনগুলোও কিন্তু অনেকটা উদার হয়ে গেছে। তোমাদের কি মনে হয়, হয়নি? দেখো আমরা এখন কত রকম ড্রেস পরছি, কত আনন্দ করছি। আমার তো মনে হয় ছোটোবেলায় আমি জন্মের পর থেকে না, আমি আমার মাকে কোনোদিন রঙিন শাড়ি পরে দেখিনি। আমি আমার মানে বাপের বাড়িতে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, আমি তো সব থেকে ছোট। তো আমি হওয়ার পর মা যেন এই রঙিন শাড়ি পরতে না খুব লজ্জা পেত। কিন্তু আজ দেখো আমরা কী আনন্দ করে নানান রকম ড্রেস পরে আছি। এই ছবিটা হলো আমরা গেছিলাম একবার পুজো দেখতে। প্রোগ্রাম হয়েছিল দুর্গাপুজোর দিনকে আমরা সল্টলেক ঘুরতে যাব। এই প্রোগ্রামটাও নিপা আর মিতা করা, ছুটে গেছিলাম। আমি বন্ধুদের ভালোবাসি, সঙ্গে সঙ্গে যেখানে যে ডাকে সঙ্গে সঙ্গে চলে যাই। এখানে মিতার ছবিটা ঠিক আসেনি, আমার মনে হয় মিতাই ছবিটা তুলে দিয়েছে। মিতা তো খুব ভালো, সবসময় আমাদের দিকে ধ্যান রাখে। আর এই ছবিটা সেই দুর্গাপুজোতে আমি আর দেবযানী তো সেই সবুজ সবুজ কালারেরই দেখছি পড়েছি। হ্যাঁ, গ্রুপে যারা যারা আছে সবার কথাই বললাম, কিন্তু এই বান্ধবীটাকেও আমি ভুলি না। এর নাম হলো চন্দনা। চন্দনা তিনসুকিয়ায় থাকে, 2 ছেলে ওর আছে। বহুদিন আমাদের বাড়ির পাশে থাকতো, এখন খড়দাতে নতুন ফ্ল্যাট কিনেছে। চন্দনাও যখন এখানে ছিল প্রায় সন্ধেবেলা আড্ডা মারতে আসতো আমাদের কাছে। আমাদের এখানকারও দেবযানী আছে, বনানী আছে, সবার সঙ্গে সঙ্গীতা আছে, সবার সঙ্গেই চন্দনার আলাপ ছিল। চন্দনা ভীষণ কাজে এক্সপার্ট, আর এখানে থাকলে প্রায় বৌদি কী করছেন করে চলে আসতো। আর নানান রকম খাবার দাবার চন্দনার কাছ থেকে না আমি অনেক কিছু শিখেছি। গাছপালার যত্ন কী করে করতে হয়, কি করলে কোনটা ভালো হয়, সব আমাকে চন্দনাই শিখিয়েছে। চন্দনা ভীষণ হাসি খুশি, খুব ভালো। আজকে ও দূরে আছে, তিনসুকিয়ায় আছে, কিন্তু এই ভিডিওটা বানাবার সময় আমি না ওকে ভুলতে পারলাম না। এখনও ওকে আমি বলি, চন্দনা চলে এসো, আমরা সবাই এখানেই থাকি, আনন্দ করি। কিন্তু কখনো কখনো আমরা কোনো কোনো সময় বড্ড নিরুপায় হয়ে যায়, করতে পারি না। কারণ কি, ও তিনসুকিয়ায় ওর মিস্টার, ছোট ছেলে সৌরভ থাকে, ওদেরকে ছেলে, এখানে বড় ছেলেটা থাকে প্রশান্ত, ওদেরকে ফেলে চন্দনা তো আর এখানে আসতে পারবে না। সেই জন্যে চন্দনাকে ওখানেই থাকতে হয়, কিন্তু মাঝে মাঝে মনটাই এখানে পড়ে থাকে। ঠিক আছে, আসতে না পারুক, ফোনে চন্দনার সাথে আমার প্রায় কথা হয়। চন্দনা, এইরকমই হাসি খুশি, এইরকম অ্যাক্টিভ থেকো। চন্দনাকে তো আমার মনে হয় বনানী আর সঙ্গীতা দেবযানী চিনি। অনেকবার আমার বাড়িতেও যখন চন্দনা এসছে তখন আমরা 1-2বার একসঙ্গে বসে আড্ডা মেরেছি। আরে সবাই মিলে একসঙ্গে বসে গেলে কি আছে, একটু না গল্পই করব। আসছি এবার এটা, এইখানে আমরা একটা ছবি তুলে ধরেছি, সেটাও কিন্তু আমাদের প্রি প্ল্যান প্রোগ্রাম। এটা একবার কি হলো, কণ্ঠ সিনেমার কথা শুনলাম। শিবপ্রকাশের বই কণ্ঠ, যেখানে নন্দিতা দাসের মানে ডাইরেকশন থাকে, এই সিনেমাগুলো না দেখার মতো, আমি ভীষণ ভালোবাসি। আমি, বনানী, দেবযানী আর চন্দনা দৌড়লাম এই সিনেমা দেখতে। চন্দনা ছিল, সেই 3টে শোতে মনে হয় জয়াতে গেছিলাম দেখতে। সিনেমাটা দেখে না আমার মানে বাঁদিকে এই দেবযানী, না বাঁদিকে বনানী আর ডান দিকে ছিল চন্দনা। কি কান্না না কাঁদছিল, বাবা রে বাবা, সত্যি সিনেমাটা কাঁদার মতো। আর একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের নতুন অতিথি এই গ্রুপে খুব বেশি দিন নেই, রাখিও এই মেডিকেয়ারেই ভর্তি হয়েছিল, ওখান থেকে আমাদের এই গ্রুপে জয়েন করেছে। রাখিও কিন্তু ভীষণ সব জিনিসে এনজয় করে। বহুদিন আমাদের সঙ্গে থাকেনি, কিন্তু রাখিরও একই কথা যে এবার তোমরা যেখানে যাবে, যা করবে আমাকে বলো, কিন্তু আমি নিশ্চয়ই যাব।
রাখি সুন্দরীকে তো আমি সবসময়ই বলি, রাখি সুন্দরী তুমি আমাদের সঙ্গে নিশ্চয়ই যাবে, আর তুমি গেলে না আমাদের কোনো ভয় নেই। কেন বলো তো? রাখির কর্তাবাবু কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে আছে, তাহলে ভয় কিসের? আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনু বেবি রাগ করো না, তোমারও কর্তাবাবু ওই ডিপার্টমেন্টেরই কাছাকাছি। যাকগে, আমাদের যখন এই গ্রুপে রাখি আর মিনু দুজনকারই স্বামী এই পুলিশ বা সিবিআই ডিপার্টমেন্টে আছে, আমাদের আবার ভয় কিসের? আমরা একদম বুক চিতিয়ে সব জায়গায় ঘুরবো। রাখি, তুমি আমাদের সঙ্গে জয়েন করার পরেই তো এই লকডাউনে আমরা বন্দি হয়ে গেলাম গো। আবার যে কবে দেখা হবে কে জানে, বাড়ি বসে বসে তো আর ভালো লাগে না। ঠিক আছে বন্ধু, অপেক্ষা করি যখন দেখা হবে। আর একজনকে একটা হালকা পরিচয় দিই, এটি আমার খুব আদরের, তুমি আমার ছোট বোনও বলতে পারো, ছোট্ট বান্ধবী বলতে পারো, যা মনে আসে তাই বলো। এটা হলো সহেলি, আমার প্রতিবেশী হলো, সবসময় সব কাজে আমাকে সাহায্য করা, আমি যখনই ডেকেছি সেই মুহূর্তে দৌড়ে আসা, আর প্রাণ ভরা ভালোবাসা আমাকে দেয়। আমিও ভীষণ ভালোবাসি। স্বামী স্ত্রী দুজনেই আমাদের খুব কাছের মানুষ। সহেলির প্রত্যেকটি কাজ খুব সুন্দর, দেখতেই পাচ্ছ কি ভালো সুন্দর করে সেজেছে ভালোভাবে। সহেলিকে আমি অনেক সময় অনেক মনের কথা বলি যে সহেলি এটা পারছি না, বা এটা আমাকে সাহায্য করতে হবে তোমাকে, ও কিন্তু কোনো দিন না করেনি। প্রায় মাসে একবার করে সুগার মাপার জন্যে আমি ওকে ডাকি। আমারও মেশিন আছে, সব আছে, সব পারি, কিন্তু কেন জানি না কনফিডেন্স লেভেলটা খুব একটা বেশি নেই। সহেলি কিন্তু হাজার কাজের মাঝে দৌড়ে কিন্তু চলে আসে। সেই জন্যে ও আসে বলেই যে আমি ওকে ভালোবাসি তা নয়, কিন্তু এটা একটা মনের টান। কারণ আমাদের অনেক কিছু বিচার মেলে। বন্ধুত্বটা সেখানেই হয় যেখানে মনের মিল হয়, মন মেলে, স্বভাব মেলে, আচরণ মেলে। সবাইকে বলছি, বারবার করে বলছি, কোনো কিছুতে রাগ করো না। হয়তো আমার সব কথা ঠিক নাও লাগতে পারে, চেষ্টা করেছি, এই চেষ্টাটাকে তোমরা সমর্থন করো। আমরা এই সবাই মেডিকেয়ারেরই স্টুডেন্ট বলতে পারো, পেশেন্ট বলতে পারো, বা ওখানে আমরা যোগা করতে যাই। সহেলি, তুমি কিন্তু যাও না, তুমি কিন্তু আগেই শুনেছি খুব নামি অ্যাথলিট ছিলে, তুমি ভালো দৌড়তে পারো, তুমি ভালো খেলাধুলো করতে, আর তোমার যা ফিগার সব বিশাল লম্বা চওড়া, তোমার আর এগুলো দরকারই পড়ে না। তবে হ্যাঁ, এখন ইদানিং তুমি একটা পায়ে ব্যথা নিয়ে বসে আছো, চাইলে তুমি আমাদের সঙ্গে ওখানে জয়েন করতে পারো। সহেলি খুব ভালো মেয়ে, ওর গুণের কথা বললে তো আজকে আর এই ভিডিও শেষ হবে না, অনেক লম্বা সময় চলবে। যাকগে, এই একটা মুহূর্ত দেখাই, এটা আমার বাড়িতে একটা গেট টুগেদার হয়েছে। ও আমার শব্দ আমি বলবো না, আমাদের সবার এখানে আমরা সবাই আছি, নেই শুধু নিপা। নিপার ওই দিন শরীর খারাপ হয়েছিল মনে হয়। যাকগে নিপা, এর পরের বার কিন্তু তুমি নিশ্চয়ই করে এসো। তুমি না থাকলে আমাদের আনন্দগুলো না পুরো হয় না। আমাদের হাসাবে কে? নিপার বাড়িতে গেছিলাম আমি আর দেবযানী, খুব আনন্দ পেয়েছি। আমাদের এই সব বন্ধুগুলোকে পাওয়া, সব সুন্দরীদেরকে একসাথে জড়ো হয়ে নেওয়া জন্যে এই মেডিকেল সংস্থান হলো এক নম্বরের সংস্থান, যেখানে আমরা সবাই একে অন্যকে পেয়েছি। আমরা তো কেউ কারোকে চিনতাম না, বাড়ির পাশেই সবাই থাকতাম, কিন্তু সেভাবে কেউ কাছে আসেনি, সেভাবে কেউ কথাও বলতাম না। অবশ্য আমি একটু, সবথেকে বড় দোষী তো আমি, কারণ আমার তো আগে একটু সময়ও ছিল না। সারাদিন
স্কুল, পড়ানো, নিজের পড়া আর এই স্টুডেন্টসের জগৎকে নিয়েই আমি ছিলাম। কিন্তু মেডিকেয়ারে ভর্তি হওয়ার পরে আমার সবার সঙ্গেই আলাপ হয়েছে। এখন আমরা একে অন্যের খুব ভালো বন্ধু হয়ে গেছি। তাই আজ এই মেডিকেয়ারের কর্ণধারকে যদি থ্যাঙ্কস না জানাই তাহলে আমার খুব আমারকে কেউ ক্ষমা করবে না। ধন্যবাদ জানাই। সবাই অনেক অনেক নাম দাও, কেউ দিলীপ বলে, কেউ দিলীপদা বলে, কেউ স্যার বলে, আমি আবার দিলীপ বাবু বলি। কিন্তু স্যার, আপনি এই সংস্থাটা খুলে সত্যি আমাদের মতো এই এজ গ্রুপের যে লোকজন আছে তাদেরকে খুব আনন্দ দিয়েছে। তার জন্যে আমরা আপনার অবলাইজড থাকব। যাক, আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শেষ মুহূর্তে আমি আর একটা কথা বলি, কোনো কথাকে তোমরা মনে কিছু নিও না, করো না। যা কিছু করেছি এটা নিজের মনে করেই করেছি, তোমাদেরকে ভালো